জেলা থেকে সরাসরিতে এবং মুর্শিদাবাদের দিকে খবর রাখতেই হবে, কারণ আবাসের ঘর পেতে তৃণমূল নেতাকে কাটমানি, তবু তালিকায় নাম ওঠেনি। টাকা ফেরত চাইলে প্রৌঢ়কে বেধড়ক মার। পরিবারের দাবি মায়ের চোটে আর মারা গিয়েছেন প্রৌঢ়। মুর্শিদাবাদের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতাকে। ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, ধৃত ব্যক্তি তাদের দলের কেউ নন। টাকা দিয়েও মেলেনি ঘর, আবাস যোজনায় প্রতারণা, টাকা চাওয়ায় মারধর করে খুন। চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। এখানকার মুকুন্দরপুরের বাসিন্দা বছর 55 আতাবুল শেখ ওরফে কালুর প্রাণ গিয়েছে। অভিযোগ, শনিবার সন্ধ্যেই তাকে মারধর করেন স্থানীয় তৃণমূল নেতা মিঠু শেখ। রবিবার সকালে মারা যান আতাবুল শেখ। আবাস যোজনার যে বাড়িগুলো আসছে, ওই বাড়িগুলোর জন্য পয়সা দিয়েছিল আমার বড় আব্বা। ওটা বাড়ি আসছে না, বিরক্ত হয়ে যখন ওকে জানায় যে আমার পয়সা নিয়েছে 2000, আমার কাছে পয়সা খেয়ে নিয়েছে টাকা, আমার পয়সাটা ফেরত দেয়। ওইভাবে পয়সা কিন্তু চাইতে গিয়ে এত মার মেরেছে, রড দিয়ে ইট দিয়ে পুরো মাথা কান টান ফ্র্যাকচার করে দিয়েছে পুরোটাই। টাকা দিয়েছিল আমাদের গ্রামেরই মিঠুন শেখ বলে একজনকে। নিহত পরিবারের দাবি, বছর 2 আগে আবাসের ঘর দেওয়ার আশ্বাস দিয়ে আতাবুল শেখের থেকে টাকা নেন মিঠু, কিন্তু আবাসের তালিকায় আতাবুলের নাম ওঠেনি। অভিযোগ, শনিবার সন্ধ্যেই টাকা চাইতে গেলে আতাবুলকে মারধর করেন মিঠু। ইট ও লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আতাবুলকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল হয়ে কলকাতা। রবিবার সকালে এনআরএসে মারা যান আতাবুল শেখ। সার্ভে করার সময় টাকা নিয়েছিল, টাকাটা নেওয়ার পরে যে সার্ভে করার পরে দেখাইছে নাম নেই লিস্টে, তাই টাকাটা চাইতে যে এইভাবে ওকে সাইডে নিয়ে যে মারধর করেছে। কারা করেছে? মিঠুন। টাকা নিয়েছিল তো বাড়ি করতে বলে, ওরকম বলে, মানে ও তো একটা ছিল না, 4-5 জনই ছিল, তো নিয়েছিল। কোন পার্টিতে যুক্ত ছিল আপনাদের? কোন পার্টি করতো? সেই পার্টি। যিনি মার খেয়েছেন তিনি আমাদেরই কর্মী। তিনি মেরেছেন যে ব্যক্তি অন্যায় করেছে, উনি কিন্তু আমাদের দলের কোনো কর্মীও নয় এবং আমাদের কোনো বুথ সভাপতি নয়। আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না। আক্রান্ত যে আত্মীয়রা তারা বলছেন তিনি নাকি এলাকার বুথ সভাপতি। না, অসম্ভব। এটা অন্যায় যে করেছে তার জন্য শাস্তি হয়, এটা আমরা চাই। অভিযুক্ত মিঠু শেখকে রবিবার গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে কেদার প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত, তারপর হাসপাতালে প্রৌঢ়ের মৃত্যু। গ্রেফতার তৃণমূল নেতা। আর এ নিয়ে মুর্শিদাবাদের রীতিমতো উত্তেজনা। রাস্তা অবরোধ করে বিক্ষোভে বাম কংগ্রেস। কাকে দিয়েছিলেন? মিঠুনকে। কি কারণে? কি কারণে বলে কি যে ঘরের নাম এসছে, তো টাকা না দিলে পরে তোমরা পাবে না টাকা, না তো নাম কাটিয়ে দিব। আমি বলুন যে টাকাটা যখন পাবো তখন তোমাকে 10,000 দিব। বলছে যে না, আগে লাগবে। 2,000 টাকা নিয়েছিল। 6,000 টাকা মিঠুনকে দিয়েছি, হ্যাঁ, বাড়ি করার জন্য, টাকা পাওয়ার জন্য। ক টাকা করে নিয়েছে? 5,000 টাকা করে। কি জন্য? বাড়ি করার জন্য। বাড়ি দিবে সরকার থেকে, বাড়ি করে দিবে, ওই লোভে 5,000 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে। আপনি কি বাড়ি পেয়েছেন? না, আমি পাইনি কো। এখানে কাটমানি ছাড়া কিছু হয় না। আগের তালিকা বেরিয়েছিল, তখন প্রত্যেকটা মানুষের কাছ থেকে 10,000, 20,000, 5,000, 2,000 এইভাবে তৃণমূলের নেতা এবং তৃণমূলের কর্মী, মেম্বার, প্রধানরা টাকা নিয়েছিল। সেই টাকা তৃণমূলের নেতাদের কাছে চাইতে গেলে তারা কিন্তু সাধারণ মানুষকে মারধর করে। বিডিও এই দুর্নীতির সাথে যুক্ত, তৃণমূলের নেতারাও দুর্নীতির সাথে যুক্ত। স্থানীয় তৃণমূল নেতারা বাড়ির টাকা দেওয়ার নাম করে, কোথাও বৃদ্ধ ভাতা, বেকার ভাতা করে দেওয়ার নাম করে যে 2,000, 5,000, 10,000 করে তোলাবাজি। গরিব মানুষ কেউ সোনা বন্ধক দিয়ে, কেউ বন্ধন লোন নিয়ে এই তৃণমূল নেতাদের বাড়িতে টাকা দিয়ে পৌঁছে দিয়ে এসছে। আজকে গরিব মানুষ যখন সেই টাকা ফেরত চাইছে, তৃণমূল নেতারা পাল্টা মার দিচ্ছেন, আক্রমণ করছেন, কোথাও বোমাবাজির ভয় দেখাচ্ছেন, কোথাও আক্রমণ করার ভয় দেখাচ্ছেন। আগে নামটা দেখাই, দেবেন্দ্র রাভা। তার আবাস তালিকায় নাম রয়েছেন তিনি উপ পুরপ্রধান।
ন্যায্য হয়েও আবাসের ঘর ফেরত দিলেন তিনি। বিতর্ক এড়াতে আবাসের ঘর ফেরালেন তৃণমূল নেতা। আলিপুরদুয়ারে ঘর ফেরালেন পঞ্চায়েতের উপপ্রধান। আবাস তালিকা থেকে নাম বাতিলের আবেদন করেন উপপ্রধান এবং আবেদন মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভার, যার আবাস তালিকায় নাম রয়েছে, কিন্তু বিতর্ক এড়াতে তিনি ফেরতেরও আবেদন জানালেন। ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘরবাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে। মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোনো রকম, তো সেখানে আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে। তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না। কোনো গরিব মানুষ যদি পায় আমার পরিবর্তে, তাহলে আমি খুব আনন্দে খুশিতে থাকবো, এটাই আমার চাওয়া। ফের টাকার পাহাড়। মহেশতলায় ব্যাংক লুট হয়েছিল, আর সেই ব্যাংক লুটে গ্রেফতার করা হয়েছে দম্পতিকে এবং সেখানে 67 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ ঘটনার তদন্তে নেমেই গ্রেফতার করা হয় দম্পতিকে, পাকড়াও করা হয় মূল অভিযুক্তের ভাইকেও। স্ত্রী সহ গ্রেফতার ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। আর আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের পরেই এই 67 লাখ টাকা উদ্ধার হয়েছে। শুধু 67 লাখ টাকা নয়, উদ্ধার হয়েছে 3 কোটি টাকারও বেশি সোনার গয়না। আর সবটাই গ্রাহকদের, অর্থাৎ সাধারণ মানুষের টাকা উদ্ধার হয়েছে এবং সাধারণ মানুষের গয়না। আর সেই গয়না উদ্ধার হয়েছে যেটা লুট হয়েছিল। 67 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা, সেখান থেকে অল দি স্টোলন বুটি, প্রপার্টি, জুয়েলারি, সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 লাখ। আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। 67 লাখ টাকা উদ্ধার। অন্যদিকে 3 কোটি 25 লাখ টাকার গয়না উদ্ধার হয়েছে, যা সবটাই গ্রাহকদের। এবং 1 বছর আগে থেকেই এই ছক ছিল ডাকাতের। লকারের ডুপ্লিকেট চাবি তৈরি আরিফের। ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়ে লুটের ছক। তৎকালীন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিলেন এই আরিফ। জেরায় শিকার ধৃত আরিফ হোসেনের। আর এখানেই একাধিক প্রশ্ন উঠে আসছে। মিস্টার আরিফ হোসেন গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার চেষ্টাও করে, মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে। ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30 বন্ধ করে বেরোচ্ছিল, এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে, এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না। মূল অভিযুক্ত আরিফকে যখন গ্রেফতার করা হয়, তাকে জেরা করা হয় দফায় দফায়। আর তারপরেই যে টাকা গয়না লুট হয়েছে, বিপুল অঙ্কের টাকা, 67 লাখ টাকা। অন্যদিকে 3 কোটি 25 লাখ টাকার গয়না, যা পুরোটাই জনগণের টাকা গয়না লুট হয়েছে। মহেশতলার ব্যাংক লুটে 67 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, আপনাদের মনে করিয়ে দিই, যেদিন ব্যাংক ডাকাতি হয় তারপরে 25শে নভেম্বর ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে তাদের সমস্ত কিছুই লকার, অর্থাৎ লকার, কাস্টমারদের যে লকার, সেই লকার সেফ রয়েছে। কি করে ব্যাংক এই সেফের কথা জানানো, যেখানে পুলিশের ভূমিকা প্রশংসনীয়, যেখানে 67 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে, তার সঙ্গে 3 কোটি 25 লাখ টাকার গয়না। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, একাধিক প্রশ্ন উঠছে, তার কারণ হচ্ছে কেন বারবার লুটের কথা অস্বীকার ব্যাংকের? দেখো, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার পুলিশের যে সাফল্য, মহেশতলা যে পুলিশের যে সাফল্য, সেই সাফল্য বলা বাহুল্য। কিন্তু তার পাশাপাশি প্রশ্ন অনেক উঠে যাচ্ছে। যেটা বলছিল ব্যাংক যেদিনকে লুট হয়েছিল, সেদিনকে ব্যাংক যেদিনকে চুরি হয়েছিল, সেদিনকে একটা নোটিশ দিয়ে বলা হয়েছিল যে কোনো ব্যাংক কোনো লুট হয়নি, কোনো সব লকার সেফ আছে এবং যে ভল্ট সেটাও সেফ আছে। কিন্তু যেটা পুলিশ তদন্ত নেবে এবং সিআইডি তদন্ত নেবে, পুলিশ অন্য আরো যে
সঙ্গে আছে তাদের সবাইকে নিয়ে যখন পুলিশ যখন তদন্ত করেছে, সেই তদন্ত করতে করতে যে সিসিটিভি ক্যামেরা ওখানে ছিল সেই সিসিটিভি ক্যামেরাও খারাপ করে দিয়েছিল এবং হার্ড ডিস্কও নিয়ে চলে গেছিল। তারপরে পাশে একটি ব্যাংক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকের সিসিটিভি দেখে আরিফ হোসেনকে দেখা যায়। আরিফ হোসেনের সঙ্গে ছিল, আরিফ হোসেনের একটি গাড়ি, ওনার ওয়াইফ ছিল এবং ওনার ভাই ছিল, একটি গাড়ি ছিল। যখন ওই ভল্টের যখন তালা খুলে টাকা পয়সা যখন নিয়ে যায় এবং সেই ক্যামেরার দেখা যায় যে আরিফ হোসেনকে বেরোনো দেখা যায়। এই আরিফ হোসেন হচ্ছে এই ব্যাংকেরই কর্মচারী ছিল 3 মাস আগে। এই জায়গা থেকে এই প্রশ্ন আসে, একজন সাফাই কর্মী কিভাবে ভল্টের চাবির নাগাল পেলেও? দেখো, যে আগের যে ম্যানেজার ছিল তার ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, সেই জন্য সেই চাবি যখন ওনার কাছে ছিল, সেই চাবি ওখান থেকে কিভাবে ও চাবিটা নকল করে নিয়ে গেছিল এবং এই পরিকল্পনা যে ও আগে থেকে ছিল, এটাই তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে চাবি নকল করা। এই চাবি নকল করার কারণ কেন? এই পরিকল্পনা 1 বছর 1.5 বছর আগে থেকে ভাবনা চলছিল, কিন্তু এই 3 মাস আগে যখন এই যে গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করে তখনই ওনাকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারপরে পুলিশ তদন্ত করে দেখছে ও আরো কোনো ব্যাংকে চাকরি করে কি, খবর পাওয়া যাচ্ছে সূর্য মারফতে মেটিয়া পুলিশে কোনো একটা জায়গায় ও কাজ করছে। তারপরে পুলিশ ওকে যে কোনোভাবে আটক সিসি ক্যামেরা দেখে মহেশতলায় একটি জায়গায় থাকতো, এখন ওনার বিয়ে করা হয় এবং সেখানে পুলিশের ভূমিকা প্রশংসনীয়, কারণ এখনো পর্যন্ত 67 লাখ টাকা 3,25,00,000 টাকার গয়না উদ্ধার করা হয়েছে, যা পুরোটাই গ্রাহকের অর্থাৎ সাধারণ মানুষের। জেলা থেকে সরাসরিতে এবার আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো, কারণ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। আলিপুরদুয়ার পুরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল ওরফে পল্টনের বিরুদ্ধে অভিযোগ। জমি দখলের অভিযোগ ওই ওয়ার্ডেরই বাসিন্দা পেশায় আইনজীবী শরদিন্দু মিত্র ওরফে শঙ্কর মিত্র। আলিপুরদুয়ার থানায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দিবাকর পাল সহ আরো 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের শঙ্কর বাবুর। দিবাকর পাল পল্টন ওই হচ্ছে এই এলাকার মাফিয়া ডন, এই গুন্ডাদেরকে পালে, এদেরকে নিয়ে তোলাবাজি করে। ওনার কাছে বালি পাথর না নিলে কেউ বিল্ডিং করতে পারবে না। এই এলাকায় জমি বিক্রি করতে হলে ওনাকে পাশে দিতে হবে। ওকে ইমিডিয়েটলি পুলিশ কেন অ্যারেস্ট করছে না, আর পুলিশের সাথে কি যোগ সাজস আছে ওর, এটা আমার জানার খুব আগ্রহ রইল। প্রত্যেকটা লোক অস্থির হয়ে গেছে, কেউ বাড়িঘর করতে সাহস পাচ্ছে না। আমি সবসময় আমার পাড়ার ছেলেদের সঙ্গেই আছি। ওনার এগেনস্টেও এই ধরনের অনেক কমপ্লেন আছে। আমরা কিন্তু ছোটোবেলার থেকেই ওনার এগেনস্টে কমপ্লেন শুনে আসছি, কিন্তু আমি কোনোদিন এই বিষয়ে আমরা কিছু জানিও না, যাইও না। যখন পুলিশ এসছে আমাকে ডাকলো, আমি ওখানে গিয়েছিলাম, গিয়ে ওনাদেরকে বলেছিলাম যে 2 পক্ষ বসে মিটিয়ে নিতে।